ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে জর্ডান ও আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে মোতায়েন ব্রিটেনের যুদ্ধ বিমান। উত্তাল মিনিয়াপোলিস, অভিবাসন কর্মকর্তাদের মিনেসোটা ছাড়ার হুঁশিয়ারি, আরও আগ্রাসী অভিযানের শঙ্কা। ট্রাম্প প্রশাসনের এই আনপ্রেসিডেন্টেড ক্রুয়েলটি ইমিগ্রেন্টদেরকে অবশ্যই দুশ্চিন্তায় ফেলেছে। তুষার ঝড়ে নাকাল যুক্তরাষ্ট্রের 17 রাজ্যের কোটি মানুষ। তীব্র ঠান্ডায় নিহত 11 জন, বাতিল 18,000 ফ্লাইট। নিউ ইয়র্কের প্রতিটি বাসিন্দাকে আশ্রয় দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা আমাদের আছে। শহরের স্কুল ভবনগুলোতে নতুন করে 10টি ওয়ার্মিং শেল্টার খোলা হয়েছে। আমন্ত্রণ স্টার ওয়ার্ল্ডে। দেখছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি শায়লা রহমান ইমা। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে আকাশপথ ও সেনা ঘাঁটি ব্যবহার করতে দেবে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে আলোচনার মধ্যেই এই তথ্য ফাঁস করেছে ইসরায়েলি দৈনিক হায়ম। ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, আফগান যুদ্ধের পর এই প্রথম মার্কিন ও ব্রিটিশ সামরিক দপ্তরগুলো এখন ঘনিষ্ঠভাবে যুক্ত। ইরানের সম্ভাব্য সামরিক হামলায় যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রকে আকাশপথ ও সেনাঘাঁটি ব্যবহার এবং গোয়েন্দা সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দুই দেশ। একই সহযোগিতা নিয়ে প্রস্তুত যুক্তরাজ্য। রয়্যাল এয়ারফোর্সের বেশ কিছু যুদ্ধবিমান অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে। দৈনিক ইসরায়েল হায়েম নামের একটি পত্রিকার প্রতিবেদনে বলছে, কৌশলগত পদক্ষেপ হিসেবে ইরানে হামলার প্রস্তুতি নিয়েই এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। এই পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে জর্ডান, আবুধাবি, যুক্তরাজ্য সহ বেশ কটি ইউরোপীয় দেশ। ইরান এরই মধ্যে হুমকি দিয়েছে, হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিতে তারাও পাল্টা হামলা চালাবে। সেক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করার কথা বলছে এই দেশগুলো। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেটকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার শনিবার ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য সামনে এসেছে। এই কারণেই আফগান যুদ্ধে ন্যাটোর ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর খুব দ্রুতই যুক্তরাজ্যের সাথে সমঝোতার পথে হেঁটেছেন ট্রাম্প। একই কারণে সম্ভবত গ্রিনল্যান্ড প্রশ্নেও আপাতত চুপ থাকার নীতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলো বলছে, আফগান যুদ্ধের পর এই প্রথম মার্কিন ও ব্রিটিশ সামরিক দপ্তরগুলো এখন ঘনিষ্ঠভাবে যুক্ত, যা যথেষ্ট ইঙ্গিতবহ। এদিকে ইরানের সম্ভাব্য হামলার বিপক্ষে অবস্থান নিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিন দেশ। যুদ্ধের উত্তেজনায় সবচেয়ে বেশি উদ্বিগ্ন ইরানের মানুষ। যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি আমার মনে হয় তাদের নিজেদের নিরাপত্তার বিষয়। ইরান সবসময় বলছে যে তারা মধ্যপ্রাচ্যে মার্কিনীদের স্বার্থে আঘাত হানবে। আমি একজন নাগরিক হিসেবে কোনো কিছুতে সহমত বা বিরোধ প্রকাশ করছি না, তবে আমি মনে করি নিজেদের রক্ষা করার অধিকার আমাদের আছে। আবার অনেকে এটিকে ট্রাম্পের মনস্তাত্ত্বিক কৌশল হিসেবে দেখছেন। ট্রাম্পের কিছু কাজ ও হুমকি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। তারা মানুষের চিন্তাভাবনা ও মনোবল নিয়ে খেলতে ভালোবাসে, কারণ তিনি অনেকবার এমন কথা বলেছেন কিন্তু তা বাস্তবে করেননি, আর আমরা তার কোনো কার্যক্রম দেখিনি। বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইরানের উপর হামলা হলে আবারও উত্তাল হবে মধ্যপ্রাচ্য, যেমনটা হয়েছিল ইরাক যুদ্ধ ও আরব বসন্তকে ঘিরে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ট্রাম্পের অভিবাসন কর্মকর্তাদের মিনেসোটা ছাড়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের গভর্নর টিম ওয়ালজ।
অভিবাসন বিরোধীদের গ্রেফতারে নিয়োজিত আইস এজেন্টদের অপ্রশিক্ষিত আখ্যায়িত করেছেন তিনি। দুজন নাগরিককে হত্যার পর তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন ছুড়েছেন এই গভর্নর। এদিকে এই ঘটনার জন্য রাজ্য সরকার বিক্ষোভকারী এবং সাংবাদিকদেরকে দায়ের করেছে ট্রাম্প প্রশাসন। বিক্ষোভে উত্তাল মিনিয়াপোলিস, আইস বিরোধী স্লোগানে উত্তপ্ত রাজপথ। রিনি গুডের পর অ্যালেক্স প্রেটি, পরপর দুজন মানুষকে গুলি করে হত্যার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দারা। আইস মোটেই সাধারণ মানুষকে সহযোগিতাকারী কোনো সংগঠন নয়। তারা আইন প্রয়োগ করছে না, তারা বিশৃঙ্খলা তৈরি করছে, মানুষকে আঘাত করছে। তাদের এখনই আমাদের এলাকা ছেড়ে যেতে হবে। তীব্র শীতও তাদের থামাতে পারেনি। অভিবাসন বিরোধী অভিযানের নামে মানুষদের ওপর দমন পীড়ন আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জনতা। ক্ষুব্ধ অঙ্গরাজ্যটির স্থানীয় প্রশাসনও। So my question is, what's the plan, Donald Trump? What is the plan? ট্রাম্পের অভিবাসন কর্মকর্তাদের অপ্রশিক্ষিত আখ্যা দিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালস। ৩,০০০ ফেডারেল এজেন্টকে অবিলম্বে মিনেসোটা ছাড়তে বলেছেন তিনি। What do we need to do to get these federal agents out? আমরা এই অঙ্গরাজ্যের আইন শৃঙ্খলার প্রতি বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্পের উচিত এই ৩,০০০ অপ্রশিক্ষিত এজেন্টকে মিনেসোটা থেকে বের করে দেয়া, যাতে তারা আর কখনো প্রাণনাশ করতে না পারে। Without the interference. এদিকে মিনেসোটায় সৃষ্ট বিশৃঙ্খলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন ট্রাম্প। তার দাবি, রিপাবলিকান রাজ্যগুলোতে কোনো বিশৃঙ্খলা ছাড়াই অভিযান চলছে। স্থানীয় সরকার সহযোগিতা না করায় ডেমোক্র্যাট রাজ্যগুলোতে এমনটা হচ্ছে। গেল এক বছরে রিপাবলিক সমর্থিত টেক্সাস, জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি ও লুজিয়ানাও অবৈধ অভিবাসন বিরোধী অভিযান চলছে। ১৫০ থেকে ২৫০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো বিক্ষোভ হয়নি, কারণ এই অঙ্গরাজ্যগুলোর স্থানীয় প্রশাসন ফেডারেল এজেন্টদের সহযোগিতা করেছে। কিন্তু ডেমোক্র্যাট রাজ্যগুলো স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করছে না। এ কারণেই এত বিশৃঙ্খলা। চলমান ঘটনা প্রবাহে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখনও অভিবাসন বিরোধী অভিযান থেকে পিছু হটতে রাজি নন ট্রাম্প। মিনেসোটায় বিশৃঙ্খলার জন্য রাজনীতিক, বিক্ষোভকারী, এমনকি সাংবাদিকদেরও দায়ী করেছে ট্রাম্প প্রশাসন। Enforcing the law is not a choice. আইন প্রয়োগ কোনো সিদ্ধান্ত নয়, দায়িত্ব। চাইলেই আমরা সেটা বন্ধ করতে পারি না। গতকালের দুঃখজনক ঘটনার পরও মিনিয়াপলিসে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান আমাদের চালিয়ে যেতে হচ্ছে। কিন্তু রাজনৈতিক, সাংবাদিক ও বিক্ষোভকারীদের ভুল সিদ্ধান্তের কারণে পরিস্থিতি এতটা খারাপ হয়েছে। অভিবাসন বিরোধী অভিযান ঘিরে গেল ১ মাস ধরেই উত্তপ্ত মিনিয়াপলিস। শনিবার আইস এজেন্টদের গুলিতে নিহত হন অ্যালেক্স প্রেটি নামের এক মার্কিন নাগরিক। তাকে পরপর ১০ রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে বিতর্কিত আইস এজেন্টরা। ইফফাত খন্দকার, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের মিনেসোটা সহ বিভিন্ন রাজ্যে চলমান অভিবাসী বিরোধী অভিযান আরও আগ্রাসী রূপ নিতে পারে বলে মনে করছেন প্রবাসীরা। তারা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই অভিযান চালাচ্ছেন ট্রাম্প প্রশাসন, তাই শিগগিরই এটি থামার কোনো আশা নেই। নিউ ইয়র্কের পেস ইউনিভার্সিটির শিক্ষক শোয়েব আহমেদ ভুইয়া কথা বলেছেন স্টার ওয়ার্ল্ডের সাথে। ২০২৪ সালের ইলেকশন ক্যাম্পেইনেও প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ইমিগ্রেশন ক্র্যাকডাউনের দিকেই তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, এবং ট্রাম্পের যে সমর্থক বেইজ আছে তাদেরকে খুশি করার জন্য ট্রাম্প প্রশাসন এই ইমিগ্রেশন রেড গুলো এখন করছে। সেটাই হচ্ছে তাদের অনড় অবস্থানের কারণ। ট্রাম্প প্রশাসন ডেফিনেটলি অ্যান্টি ইমিগ্রেন্ট নীতি গ্রহণ করেছে। তারা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না, ট্রাম্প নিজেও না এবং ট্রাম্প প্রশাসনও না, এবং নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই তারা এই ক্র্যাকডাউন গুলো করছে। হিস্টোরিক্যালি আমেরিকা হচ্ছে ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। এখানে ইমিগ্রেন্টরা এসেছে, ইমিগ্রেন্টরাই আজকের এই যুক্তরাষ্ট্র বা আমেরিকাকে গড়ে তুলেছে। তো ট্রাম্প প্রশাসনের এই আনপ্রেসিডেন্টেড ক্রুয়েলটি ইমিগ্রেন্টদেরকে অবশ্যই দুশ্চিন্তায় ফেলেছে। আপনারা জানেন যে বাংলাদেশ সহ অনেকগুলো দেশকে ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং যারা ইমিগ্রেন্ট হিসেবে আছেন, বৈধ এবং অবৈধ, তাদের সবাইকেই কিছুটা হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে ডিউ টু দিস ভেরি আনপ্রেসিডেন্টেড ক্র্যাকডাউনস and anti-immigrant rhetoric by this administration. এই জন্য সাজেশনস থাকবে যে যেহেতু এটা এক্সট্রিমলি আনপ্রেসিডেন্টেড, এবং আমি আজকে একজন ইমিগ্রেশন বিশেষজ্ঞের সাথে, অ্যাটর্নির সাথে কথা বলছিলাম আজকে, উনিও তাই বলেছেন যে it can get much worse before it can become
গুড এগেইন। তো এই ধরনের ক্র্যাকডাউন চলতে থাকবে এবং আশা হোপফুলি আমেরিকান জনগণ তারা রাস্তা নেমে আসবে, তারা প্রতিবাদ করবে এবং প্রোটেস্টের মাধ্যমে মিড টার্ম ইলেকশনের মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে একটি সিগন্যাল পাঠাবে এবং আইদার ট্রাম্প প্রশাসন অথবা তার পরবর্তী যেই নতুন প্রেসিডেন্ট নতুন যে প্রশাসন আসবে তারা হয়তোবা এই ইমিগ্রেশনকে স্ট্রেট ফরওয়ার্ড করবে এবং এটা আর কঠোরতা থাকবে না। Until that happens, everybody must be worrying, including the intended people who wants to immigrate in the United States, for sure. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের ছোঁয়া লেগেছে যুক্তরাজ্যেও। দক্ষিণ ইংল্যান্ডের ক্রোবরো শহরে বিদেশি আশ্রয় প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। শরণার্থী পুনর্বাসনে সরকারের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে শত শত মানুষ। সম্প্রতি শহরের পরিত্যক্ত একটি সেনা ঘাঁটিতে আশ্রয় প্রার্থীদের পুনর্বাসনের উদ্যোগ নেয় যুক্তরাজ্য সরকার। এতদিন তাদেরকে ব্যয়বহুল হোটেলে রাখা হতো, এতে সরকারের দৈনিক খরচ হতো 90 লাখ পাউন্ড। হোটেল ব্যবহার বন্ধ করে খরচ কমাতে তাদের ওই ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। সেখানে 18 থেকে 65 বছর বয়সী পুরুষদের পুনর্বাসন করা হচ্ছে। আশ্রয় প্রার্থীদের একটি বড় অংশ পাকিস্তান, ইরিত্রিয়া, ইরান, আফগানিস্তান এবং বাংলাদেশের নাগরিক। দানবীয় তুষার ঝড়ে নাকাল যুক্তরাষ্ট্র। তীব্র শীতে বিভিন্ন রাজ্যে প্রাণ গেছে 11 জনের। 17টি রাজ্যে জারি আছে দুর্যোগকালীন জরুরি অবস্থা। 15টি রাজ্যে 1 ফুটের বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। বাতিল হয়েছে 18,000 ফ্লাইট, বন্ধ হয়ে গেছে কোনো কোনো রাজ্যে বিমানবন্দর। দক্ষিণে টেক্সাস থেকে পূর্বের নিউ ইংল্যান্ড পর্যন্ত জনজীবন স্থবির রয়েছে। কুণ্ডলি পাকিয়ে বইছে তুষার ঝড়। ধারণার চেয়েও ভয়ঙ্কর রূপ মনস্টার স্টর্ম। নাস্তানাবুদ নিউ ইয়র্ক। ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। 18 ইঞ্চি পর্যন্ত তুষারে ঢেকে গেছে শহর, যেন সাদা চাদরের তলায় ঘুমাচ্ছে নিউ ইয়র্ক। গভর্নরের নির্দেশে নগরবাসী ঘরেই থাকছেন, তারপরও বাধ্য হয়ে বের হচ্ছেন অনেকে। ব্রুকলিন ও ম্যানহাটনে কয়েকজন গৃহহীনের মৃত্যুর পর সক্রিয় প্রশাসন। গৃহহীনদের জন্য 10টি ওয়ার্মিং শেল্টার খোলার কথা জানালেন মেয়র জোহরান মামদানি। We have sufficient resources to shelter every New Yorker in the city. নিউ ইয়র্কের প্রতিটি বাসিন্দাকে আশ্রয় দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা আমাদের আছে। শহরের স্কুল ভবনগুলোতে নতুন করে 10টি ওয়ার্মিং শেল্টার খোলা হয়েছে। সবখানে খাবারের ব্যবস্থা আছে। মোট 126টি আশ্রয় কেন্দ্র, 50টিরও বেশি হাসপাতাল, 35টি সেফ হেভেন পরিচালনা করছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। To the 126 shelters. তুষার ঝড়ের কবলে ওয়াশিংটন বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের আশেপাশের এলাকায় 9 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়। শিকাগোর তাপমাত্রা নেমেছে -7-এ। শীতল বাতাসের কারণে অনুভূত হচ্ছে 3 গুণ বেশি ঠান্ডা। নিউ জার্সিতে 12 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। শিলাবৃষ্টিসহ বিপজ্জনক আবহাওয়ার কবলে প্রায় 1 কোটি বাসিন্দা। উত্তর পশ্চিমাঞ্চলের ওকলাহোমা রাজ্যের অবস্থাটা আরও খারাপ। তুষার পড়েছে 14 ইঞ্চি পর্যন্ত। ফিলাডেলফিয়ার রাস্তায় জমেছে পুরো তুষার। সরকারি দপ্তরের পাশাপাশি প্রশাসনের নির্দেশ মেনে বরফ পরিষ্কারে ব্যস্ত নগরবাসী। কেন্টাকি, জর্জিয়া, ভার্জিনিয়া, লুইজিয়ানা, মিসিসিপিতেও একই পরিস্থিতি। 17টি অঙ্গরাজ্যে জারি আছে জরুরি অবস্থা। 9 কোটি মানুষের এই রাজ্যগুলোর মধ্যে অন্তত 9 লাখ মানুষ আছেন বিদ্যুৎহীন। কাজী শাহরিন, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের চলমান বৈরী আবহাওয়াকে গেল 1 দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে উল্লেখ করছেন গবেষকরা। তারা বলছেন তুষারের এমন বিশাল আস্তরণ অনেকটাই বিরল। আক্রান্ত রাজ্যগুলোতে আগামী 5 থেকে 7 দিন তাপমাত্রা হিমাঙ্কের নিচেই থাকবে। বিদ্যুৎহীন থাকতে পারে যুক্তরাষ্ট্রের কোটি মানুষ। A rare storm in that it does have a very big scope. We are talking about this storm system taking up a good swath. নিঃসন্দেহে এটি একটি বিরল ঝড়। এর ব্যাপ্তিও অনেক বড়। ঝড়টি যুক্তরাষ্ট্রের বড় একটি অংশকে ঢেকে দেবে। আমরা গত 5 থেকে 10 বছর, এমনকি 15 বছরেও এমন ঝড় দেখিনি। প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। সমভূমি থেকে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত তুষারের এমন বিশাল আস্তরণ আমাদের গত কয়েক বছরের স্মৃতিতে নেই। You can see where I had all that yellow line here.
There's quite a bit of snow in some of these areas, and that's where we're looking at. আপনি দেখতে পাচ্ছেন যেখানে আমি হলুদ রেখাটি টেনেছি এই এলাকাগুলোর বেশ কিছু জায়গায় প্রচুর তুষারপাত হচ্ছে। মানচিত্রের গাঢ় নীল রঙের এলাকাগুলোতে আমরা 10 ইঞ্চিরও বেশি তুষারপাতের আশঙ্কা করছি। আপনাদের মনে রাখতে হবে তুষারপাতের পরিমাণ কম হওয়ার কারণ হলো তুষারের সাথে কিছুটা বৃষ্টি এবং শিলাবৃষ্টির মিশ্রণ আছে, তাই বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি বা বরফ বৃষ্টির মিশ্রণ দেখা যেতে পারে। যেহেতু এই ঝড়টি পুরো সপ্তাহ জুড়ে স্থায়ী হবে, সেহেতু এর অর্থ হলো কমপক্ষে 2 দিনের নির্ধারিত ফ্লাইট বাতিল হবে। আমার মনে হয় আকাশপথ সচল করতে বেশ কয়েকদিন সময় লাগবে। এমনকি এই জমে থাকা যাত্রীদের চাপ পুরোপুরি সামলে নিতে 1 সপ্তাহেরও বেশি সময় লেগে যেতে পারে। There will be cities that will stay below the freezing mark for days. এমন কিছু শহর থাকবে যেখানে তাপমাত্রা টানা কয়েকদিন হিমাঙ্কের নিচেই থাকবে, অর্থাৎ বাতাসের তাপমাত্রা একবারও হিমাঙ্কের উপরে উঠবে না। 2টি সমস্যা হবে। প্রথমত, রাস্তাঘাট বা ফুটপাতের বরফ গলার জন্য প্রকৃতির উপর নির্ভর করলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় সেই সম্ভাবনা একেবারেই কমে যাবে। দ্বিতীয়ত, এই ঝড়ের পর লাখো আমেরিকান বিদ্যুৎহীন অবস্থায় থাকবেন। The problem will be if you don't have power trying to stay warm. বৈরী আবহাওয়ার কবলে পড়েছে কানাডা, জার্মানি, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশ। কানাডার টরন্টোতে চলছে ভারী তুষারপাত। বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টরন্টোর কিছু অংশে 24 ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এরই মধ্যে তুষারের চাদরে ঢেকেছে পুরো শহর, সঙ্গে রয়েছে তীব্র ঝড়ো বাতাস। এদিকে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিধসে এখনও নিখোঁজ অন্তত 80 জন। বান্ডুংয়ের একাধিক পাহাড়ি গ্রামে মাটি চাপা পড়া কমপক্ষে 10 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অব্যাহত ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। বহু মানুষকে ইতোমধ্যে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছে একটু পরেই। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। 1 ফেব্রুয়ারি আবারও আলোচনার কথা রয়েছে, তবে ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সাথে কোনো আলোচনায় বসতে রাজি নয় রাশিয়া। 4 বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসানে কি এবার সত্যিই কোনো অগ্রগতি হচ্ছে? এ প্রশ্নের উত্তর খুঁজতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে প্রথমবারের মতো শেষ হলো ত্রিপক্ষীয় আলোচনা। বৈঠকে শান্তির জন্য যুক্তরাষ্ট্রের দেয়া একটি কাঠামো নিয়ে আলোচনা হয়, তবে কোনো সমাধান আসেনি। আগামী 1 ফেব্রুয়ারি আবারও আবুধাবিতে আলোচনায় বসতে একমত হয়েছে পক্ষগুলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রথম দফায় আলোচনা ছিল গঠনমূলক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নথিও প্রস্তুত হয়েছে। আমাদের কাছে নিরাপত্তাজনিত নিশ্চয়তাগুলোই সবার আগে। এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির নিশ্চয়তা। এই সংক্রান্ত নথিটি শতভাগ প্রস্তুত এবং আমরা এখন আমাদের অংশীদারদের কাছ থেকে স্বাক্ষর করার তারিখ ও স্থান নির্ধারণের অপেক্ষায় আছি। এদিকে ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাকাসের সাথে কোনো আলোচনায় বসতে সম্মত নয় রাশিয়া। আলোচনার মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে কড়া অবস্থান ব্যক্ত করলেন
ক্রেমলিন মুখপাত্র। কাজা কালাসের সাথে আপনি কোনো কিছু নিয়ে আলোচনা করবেন কিভাবে? আমরা তার সাথে কোনো বিষয়ে আলোচনা করব না, আর মার্কিনীরাও তার সাথে কোনো আলোচনা করবে না, সেটা তো স্পষ্ট। আমাদের আর কি বা করার আছে? আমরা শুধু তার চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কূটনৈতিক তৎপরতা চলমান থাকলেও রণাঙ্গনের ছবিটা এখনও বদলায়নি। আলোচনার সময়ে ইউক্রেন সীমান্তের কাছে স্তারিৎজিয়া নামের একটি গ্রাম পুরোপুরি দখল করে নিয়েছে রাশিয়া। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ। মাদক পাচারের বিরুদ্ধে একযোগে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং ইকুয়েডর। রাজধানী কুইটোতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। বৈঠকে উপস্থিত ছিলেন ইকুয়েডরের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও যৌথ কমান্ডারের প্রধান। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের উপসহকারী সচিব জোসেফ হুমের। এবছরই মার্কিন সমর্থিত মাদক বিরোধী অভিযান চালাতে যাচ্ছে ইকুয়েডর। এই অভিযান পরিচালিত হতে পারে ইকুয়েডরের উত্তর সীমান্তে। ইরাকের নতুন প্রধানমন্ত্রী হলেন নুরি আল মালিকি। সংখ্যাগরিষ্ঠ শিয়া রাজনৈতিক জোটের অংশ হিসেবে তাকে মনোনয়ন দিয়েছে দেশটির সংসদ। রাজনৈতিক এবং প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকার কারণেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে 2006 সাল থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শিয়া নেতা নুরি আল মালিকি। এই মনোনয়নের মাধ্যমে ইরাকে নতুন সরকার গঠনের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। তবে নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রভাবের মধ্যে ভারসাম্য রক্ষা করা, পাশাপাশি ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনা। مرشحا للكتلة النيابية الأكثر عددا। গাজার কথিত হলুদ রেখা দিনকে দিন আরও ভেতরে এগিয়ে নিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সামরিক মানচিত্র অনুযায়ী হলুদ রেখাটি গাজার আরও 6.5 কিলোমিটার ভিতরে এগিয়ে নেওয়া হয়েছে। সেই সাথে কথিত এই হলুদ রেখাকে আগের জায়গা থেকে আরও 1.5 কিলোমিটার দীর্ঘ করা হয়েছে। স্যাটেলাইটের ছবি বলছে বর্তমানে গাজার 58% জায়গা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণ রেখার ভেতরে, যা অক্টোবরে হওয়া যুদ্ধবিরতির চুক্তির সরাসরি লঙ্ঘন। শর্তে উল্লেখ করা হয়েছিল এই রেখার মাধ্যমে ইসরায়েলি বাহিনীর চলাচল সীমিত করা হবে। তবে তথাকথিত রেখার সীমানা উপত্যকার আরও ভিতরে নেয়ার ফলে এখন গাজাবাসীর চলাচল আরও সীমিত হলো। ভারতের রাজধানী নয়াদিল্লিতে উদযাপিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সামরিক শক্তি প্রদর্শনের এই আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন স্বাগত জানান মোদীকে। তার সাথে ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবছরের প্রজাতন্ত্র দিবসের প্রতিপাদ্য বন্দে মাতরম 150 ইয়ার্স। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শন করা হয় ভারতের ক্ষেপণাস্ত্র ব্রহ্মাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রকেট লঞ্চার সূর্যাস্ত্র এবং যুদ্ধের ট্যাঙ্ক অর্জুন। ভারতের হায়দ্রাবাদে একটি আসবাবপত্রের দোকানে অগ্নিকাণ্ডে কমপক্ষে 5 জন মারা গেছেন। শনিবার শহরটির নামপালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট প্রায় 20 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একটি 4তলা আবাসিক ভবনের নিচতলায় ছিল আসবাবপত্রের দোকান। নিহতদের মধ্যে রয়েছেন 2 জন শিশু এবং 1 জন বৃদ্ধা। বাকি 2 জন ওই ভবনের প্রহরী। 2 শিশু এবং বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে তারা আটকা পড়েন। নিহতদের পরিবারকে 5 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে তেলেঙ্গানা সরকার। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।